রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এই সময় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টির কারণে বেশ কিছু সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া বেশ কিছু সড়কে যানজট দেখা দিয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গ উপসাগরে এবং বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা রয়েছে। 3 দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুবই অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। দর্শক, রাজধানীর বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বিষয়ে আসলে কি জানিয়েছে আবহাওয়া অফিস এবং একই সাথে আগামী 24 ঘন্টায় আবহাওয়া কি বলছে, কি পূর্বাভাস রয়েছে? আপনি যেমনটি বলছিলেন আর কি, যে রাজধানীতে কিন্তু মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো থেমে থেমে বৃষ্টি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু মানুষজন কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছে। আমরা ঢাকার বিভিন্ন শহর, বিভিন্ন পয়েন্টগুলোতে গিয়েছি। আমরা গিয়েছি বনানীতে এবং বাড্ডা, মালিবাগ সহ বিভিন্ন পয়েন্টে গিয়েছি। আমরা সব জায়গাতে কিন্তু দেখেছি যে মানুষ চরম ভোগান্তি পড়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষার্থী, কর্মজীবী এবং শ্রমজীবী মানুষেরা যারা আছে তারা বলছে যে চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং চরম তারা বিপাকে পড়েছে। আমরা যেমন দেখেছি শিক্ষার্থীদেরকে আমরা বলতে দেখেছি যে তারা বলছে যে তারা যে স্কুলে আসার আগে তাদের যে ভাড়া ছিল সে ভাড়াটা বেড়ে গেছে। এবং কর্মজীবী মানুষ যারা আছে তারা যেটা বলছিল যে তারা যে অফিস বৃষ্টির কারণে তারা আসলে যানবাহন পাচ্ছে না, সেজন্য অফিসে তারা আসলে দেরিতে ফিরেছে, দেরিতে করে আসতে পেরেছে। এবং শ্রমজীবী যারা মানুষ আছে এখানে, আমরা কিছু দোকানদার যারা আছে বা যারা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছে যে এখানে বৃষ্টির কারণে তাদের আসলে ক্রেতা কমে গেছে, সেজন্য নির্ধারিত যে দাম অনেকটা কম দামে তাদেরকে আসলে বিক্রি করতে হচ্ছে। আর রাজধানীতে আসলে বিভিন্ন পয়েন্টগুলোতেই আমরা আসলে মানুষের দুর্ভোগ দেখতে পেয়েছি। আমরা যদি বলি যে, এবং তারা যেটা বলছিল যে রাজধানীতে কিছুটা বৃষ্টি হলেই মানুষের এ ধরনের দুর্ভোগ বাড়ে, কিন্তু এই জন্য তারা আসলে সরকারের আসলে সুদৃষ্টি চাচ্ছে, তারা এটার একটা সুরাহা চাচ্ছে। তো এই ছিল আসলে শান্তিনগর থেকে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন, প্রয়োজন আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, জানাচ্ছিলেন রাজধানীর বৃষ্টি এবং আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকালে কর্মকর্তা কর্মচারীর অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরের লিচুতলায়। রোববার রাত 7:30টায় জুবেরি ভবনে সংবাদ সম্মেলন করে অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। তাদের দাবি ছিল ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সে দাবি পূরণ না হয় কমপ্লিট শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত তাদের। তবে রাকসু নির্বাচন কার্যক্রমের আওতামুক্ত থাকবে। এদিকে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। অন্যদিকে রাকসু নির্বাচন নির্দিষ্ট সময় হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবাই আপনারা জানেন যে তার ছবি সহ কারা কারা কাজ করেছে, এটাকে আবার নতুন কিছু করার দরকার ছিল না। রাকসুর মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাওয়া আসুক, এটাও আমরা চাই। আমাদের সাথে রাকসু কোনো সম্পৃক্ততা না। যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতিকারীদের, এই সন্ত্রাসীদের ন্যায় বিচার আমরা না পাবো, দৃষ্টান্তমূলক সাজার আওতায় এদের না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি। নির্বাচন 25 তারিখের ডেট আমাদের যে পূর্ববর্তী শিডিউল আছে সেই শিডিউলেই আমরা আছি, কিন্তু আমরা আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। এতে করে কোনো ধরনের ধূম্রজালের কিছু নেই। 25 তারিখে নির্বাচন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, শাটডাউন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেই সাথে এটি আসলে কেমন প্রভাব ফেলছে রাকসু নির্বাচনে? আমি আপনাকে একটু দেখাই আগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের সম্মিলিত একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তাদের যে দাবি আপনি সংবাদে বলছিলেন যে শিক্ষকের উপরে যে শিক্ষকদের আসলে যে লাঞ্ছিত করা হয়েছে, এটির প্রতিবাদে
আসলে তারা মানববন্ধন করছেন এখানে। এখানে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরাও কিন্তু যোগ দিয়েছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে গতকাল যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তারা যেটি বলছেন যে এই তদন্ত কমিটিগুলো মূলত আসলে কোনো আলোর মুখ দেখে না, সে কারণে তারা সেই সিদ্ধান্তের প্রতি তারা আস্থা রাখতে পারছেন না। তো তারা যেটি চাইছেন যে এই বিচারটি নিশ্চিত করাই তাদের আসলে মূল লক্ষ্য। এটি নিয়ে আমরা একটু কথা বলে নিতে চাই। এখানে আমাদের সাথে শিক্ষকরা আছেন। আজকে আপনারা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন, মূল দাবিটা কি থাকছে স্যার? একেবারে দাবি পরিষ্কার। আপনারা সকলেই জানেন যে আমাদের একজন সম্মানিত শিক্ষক, আমাদের সম্মানিত প্রোভাইস চ্যান্সেলর সহ আমাদের প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডির সদস্য সহ আরো কিছু শিক্ষক সহ আমাদের কিছু কর্মকর্তা যেভাবে ছাত্রদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, এটা আমি মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম বর্বরচিত ঘটনার আর কোনো উদাহরণ নাই। আমরা এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আমাদের কর্মবিরতিতে আছি এবং সেই বিচারের দাবিতেই কিন্তু আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। সিন্ডিকেটে তো বলা হয়েছে যে একটি অভ্যন্তরীণ কমিটি করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে, সে বিষয়টির প্রতি কি আস্থা রাখতে পারছেন না? আসলে আমাদের যে প্রেক্ষাপট, আপনি তো জানেন একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। অনেক সময় এরকম ঘটে যায়। আসলে আমাদের ওই আস্থার জায়গা কিন্তু এখনো ওইভাবে তৈরি হয়ে ওঠে নাই। একটা তদন্ত কমিটি, তার তদন্ত করার জন্য সময় লাগে। এই কালক্ষেপণের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটার আপনার হচ্ছে যে আলামতগুলো নষ্ট হয়ে যায়, প্রমাণাদি নষ্ট হয়ে যায়, মানুষের মোটিভ চেঞ্জ হয়। তো এই কারণে আমরা বলছি যা করতে অত্যন্ত দ্রুততার সাথে করতে হবে। জি রয়েল, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষকরা বলছেন যে তারা আসলে এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার তারা আসলে দাবি করছেন এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনায় কিন্তু দাবি জানাচ্ছেন। তো আজকে আসলে দিনভর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কর্মসূচি সেটি আসলে চলবে এবং আগামী সংযোগে হয়তো আপনাকে আরো বিস্তারিত রুশো, আপনি খবর রাখতে থাকুন। ধন্যবাদ তথ্যগুলো দিয়ে জানানোর জন্য। দর্শক, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়ন বাছাইয়ে 19 জন প্রার্থী বাদ পড়েছেন। বাছাইয়ের পর দেখা যাচ্ছে 24 জন প্রার্থী নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনেও দেখা যাচ্ছে সার্বিক অংশগ্রহণেও পিছিয়ে আছেন নারীরা। মেয়েরা জানান পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা, পাশাপাশি অনলাইন হয়রানির কারণে অনেকেই নেতৃত্বে আসতে চান না। মাহফুজ শুক্রর প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 3 যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনী আবহে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ও হল সংসদের মোট 232 পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন 931 জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 26 পদের বিপরীতে লড়তে চান 429 জন। তবে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় প্রায় 8 ভাগ কম। যেখানে ছাত্ররা লড়বেন 381 জন, সেখানে ছাত্রী মাত্র 48 জন। ভিপি পদে নেই কোনো নারী প্রার্থী। ছাত্রী হল সংসদের অনেক পদে হবে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। মেয়েরা বলছেন পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা নারীদের নেতৃত্বের অনাগ্রহের অন্যতম কারণ। এছাড়া কটূক্তি, সাইবার বুলিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কারণেও মেয়েদের নেতৃত্বে আসার রাস্তা খুব উন্মুক্ত নয়। রাজনীতির ময়দানে আসবো, তখন নারী হিসেবে হয়তো আমার পার্সোনাল লাইফটুকু পার্সোনাল থাকবে না। স্লাট শেমিং থেকে শুরু করে অনেক কিছু সম্মুখীন আমাকে হতে হবে। ওই জায়গা থেকে অনেক নারী ডিসকারেজ ফিলটা করে। সামাজিক মানুষের এই কটূক্তিগুলা মেয়েদের রাজনীতিতে, মেয়েদের চাকসু ইলেকশনে অংশগ্রহণ না করার কারণ একটা। এত বাধা পেরিয়েও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারাও জানান নেতৃত্বে নারীদের নিয়ে না আসতে পারলে এর ক্ষতিকর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়ার শঙ্কা রয়েছে। সামাজিক পারিবারিক নানা রকম প্রতিবন্ধকতা থেকেই যায়, যার কারণে মেয়েরা খুব একটা আগ্রহ পায় না এবং তাদের মধ্যে এক প্রকার ভীতি কাজ করে। যদি এই পরিসরে আপনি কাজ করতে না চান অথবা কাজ করতে না পারেন, তাহলে মেয়েদের কণ্ঠস্বর হয়ে যে জাতীয় জায়গায় কথা বলবে সেটা খুব পিছিয়ে পড়বে এবং মেয়েদের সমস্যাগুলো তুলে ধরার জন্য আসলে মেয়েদের কোনো কণ্ঠস্বর থাকবে না। বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। তার মতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের হারের প্রতিফলন চাকসুতে দেখা গেছে। নারী হচ্ছে আমাদের পুরো অর্ধেক জনগোষ্ঠীর প্রতিচ্ছবি। সেখানে যদি আমরা একটা বড় জনগোষ্ঠীর রিফ্লেকশন এখানে আমরা যদি না আনতে পারি, তাহলে আমাদের যে গণতন্ত্রের যে আমরা যাত্রা, যেটা দীর্ঘদিন ধরে নারীকে ক্ষমতায়নের আমরা চেষ্টা করছি, সেটা কখনোই পূরণ করা সম্ভব হয়ে উঠবে না।
এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেয়া। এখন চলছে যাচাই বাছাই। সোমবার প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, চাকসু নির্বাচনে আজ প্রাথমিক তালিকা প্রকাশ হওয়ার কথা, সেই তালিকা কি প্রকাশ হয়েছে? আর নির্বাচনের প্রচারণার পরিস্থিতি কেমন যাচ্ছে, কি দেখছেন? রয়্যাল যেমনটি বলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আজকে কিন্তু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা, কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাতেই কিন্তু নির্বাচন কমিশন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় ১৯ জন প্রার্থীর কিন্তু ১৯ জন প্রার্থীতা বাতিল করা হয়েছে। এই বিষয়ে আসলে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আসলে কোন কোন কারণের জন্য আসলে প্রার্থীতা বাতিল করা হয়েছে। শুধুমাত্র কিন্তু রয়্যাল একটু বলে রাখি যে শুধু কেন্দ্রীয় সংসদেই কিন্তু ১৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে, হল সংসদে কিন্তু কোনো ধরনের প্রার্থীতা বাতিল করা হয়নি বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে নির্বাচন এই যে ১৯ জনের আসলে প্রার্থীতা বাতিল হয়েছে সেটার আসলে কারণগুলো আমাদেরকে যেমনটি জানিয়েছে নির্বাচন কমিশন, সেটি হলো যে আসলে অনেক বড় বড় কারণে আসলে প্রার্থীতা বাতিল হয়েছে এরকম কিছু না। যেহেতু প্রার্থীতা পাওয়ার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল, ডোপ টেস্টের রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছেনি, অর্থাৎ ডোপ টেস্টের কারণে কিন্তু কারো প্রার্থীতা বাতিল হয়নি। পাশাপাশি তাদের প্রার্থীতা বাতিল হওয়ার যে কারণগুলো আমাদেরকে বলেছে, এর মধ্যে যে কারণগুলো হলো যে কারো স্বাক্ষর জনিত ভুল ছিল, অথবা সব থেকে মেজর যে কারণটা ছিল সেটি হলো যে অনেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে আবাসিক হলগুলো সেটা যে অ্যাটাচড থাকে, অর্থাৎ অ্যালোটেড যেটা থাকা হয়, কিন্তু নতুন একটি হল উদ্বোধন করায়, সেটি হলো ফরহাদ হোসেন হল। সেই ফরহাদ হোসেন হলে অনেকেই তাদের সিট পরিবর্তন করেছে, কিন্তু তাদের যেই সিট পরিবর্তনের সাথে সাথে যে হলের যে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কিন্তু তারা লিখেনি। অর্থাৎ যারা এখন ফরহাদ হোসেন হলে থাকতেছে তাদের যে আসলে পূর্বে যে হল ছিল সেই হলটাকেই আসলে তাদের নমিনেশন পেপারে উল্লেখ করেছে, যেটি আসলে একটা ভুল ছিল। যেই ভুলের কারণে আসলে তাদের যেই প্রার্থীদের যে তালিকাটি, সেই তালিকায় কিন্তু তাদের ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যায়। এটি একটা ভুল ছিল। এছাড়া ভুল ছিল যে কেউ তার যে ডাক নাম অথবা নিকনেম ব্যবহার করেছে, সেজন্য আসলে তার প্রার্থীটা বাতিল হওয়ার কারণ হিসেবে কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে এই যে এই কারণগুলো আসলে শিক্ষার্থীরা চাইলে আজকে সমাধান করতে পারবে এবং তারা এসে তাদের প্রার্থীদের তালিকায় কেন নাম আসেনি সেই প্রশ্ন নিয়ে এবং যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আসলে সমাধান করার মাধ্যমে কিন্তু তারা প্রার্থীরা ফিরে পাবে। এরপরে যদি আমরা বলি যে আগামীকাল থেকে কিন্তু প্রার্থীতা প্রত্যাহার থেকে শুরু করে প্রার্থীদের উপরে যে অনাস্থা অথবা মাহফুজ শুভ্র, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার সাথে যুক্ত হবো। দর্শক, চাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলেন সহকর্মী মাহফুজ শুভ্র। দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলছেন বন্ড মার্কেট নিয়ে তরুণ ডিএসসি ভবনে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। Funding of the instruments, and that will create the demand, long-term demand for holding long-term bonds. Insurance companies are another area. As I said, it is in shambles. Bangladesh insurance penetration is only 0.4% of the population is covered through insurance, 0.4%. In India, it is 10 times, it's only 4%. And in a developed market, it's 12%. So we need to develop our pension system. Again, regulatory requirements are very, very important in that regard. What's the regulation? Basically, if you have a car, you have to have it insured. Bangladesh used to have it. We have withdrawn that requirement. The market has shrunk. So we need to develop the insurance market as well. Tax policies also needs to be guided to develop the market. So overall, what I want to say is that we have a lot to do. আমি একটু বাংলায় বলে ফেলি, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের এই কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি উইথ এ ফুল সেট অফ রিকমেন্ডেশনস, যেখানে কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব এবং অ্যাট দ্য সেম টাইম কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে
বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। ধন্যবাদ। দর্শক, নিকুঞ্জ এক অনুষ্ঠানে বন্ড মার্কেট নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিম আজ যাবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকে ইইউর নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এদিকে বিকেলে ইসিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ শুরু করেছে। এছাড়া নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে শীঘ্রই আলোচনা শুরু করবে। এছাড়া গুরুত্ব পাচ্ছে নির্বাচনের অপপ্রচার, ভুল তথ্য প্রচার ও ডিজিটাল সমস্যা। কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাসের আগে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। এছাড়া বিকেল 4টায় নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে অংশ নেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জোটের রাজনীতিতে আসছে কি নতুন চমক? তরুণদের দল এনসিপি আর বিএনপির যুগপৎ শরিক গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল ও সংগঠন মিলে নতুন জোট গড়ার আলোচনা শুরু করেছে। নেতারা বলছেন বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন জোটের বাইরে মধ্যপন্থী আরেকটি রাজনৈতিক শক্তি সময়ের দাবি। অভ্যুত্থানকারী তরুণ নেতারাও মনে করেন বাংলাদেশপন্থীদের এক হওয়া উচিত। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। রাজনীতিতে হাওয়া দিচ্ছে ইসলামপন্থী দলগুলোর একজোট হওয়ার চেষ্টা। ইতিমধ্যে রাজপথে কর্মসূচিও পালন করছে জামাতের নেতৃত্বে 7 দল। আর অনেকদিন ধরেই একসাথে পথ চলছে বিএনপি ও বাম মধ্যপন্থীদের জোট গণতন্ত্র মঞ্চ। যখন নির্বাচনে এরা আসন সমঝোতা করছে বলে আলোচনা, তখনই অভ্যুত্থানকারী তরুণ নেতাদের সাথে বৈঠক গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল ও সংগঠনের। জোর আলোচনা এই দলগুলো মিলে তৃতীয় আরেকটি জোট গঠন করতে পারে। কেন তা প্রয়োজন সেই আভাস দিলেন নেতারা। অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক এই সমস্ত দিক থেকে একটা গণতান্ত্রিক চর্চা হবে, এরকম জায়গায় যারা দেখতে চান তাদের ভেতরে ঐক্য হওয়া নিশ্চয়ই সম্ভব। রাজনৈতিক দলগুলো যখন একসাথে বসে তখন নানা ধরনের আলোচনা হয়, সেটার ভেতরে এরকম আলোচনাও আসলে এসছে যে আসলে আমরা একসাথে কিছু করতে পারি কিনা। সেটা এখনো খুবই প্রাথমিক পর্যায়ে। একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে। তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবে আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। সম্প্রতি রাজধানীতে এক রেস্টুরেন্টে এই আলোচনায় ছিল গণতন্ত্র মঞ্চের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, ভাসানী পরিষদ এবং এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ ও এনসিপি সহ কয়েকটি দলের নেতারা। ভবিষ্যতে এর পরিধি বাড়তে পারে বলেও আভাস দিলেন কেউ কেউ। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আপ বাংলাদেশ, যদিও তারা রাজনৈতিক দল নয় এখনো বা নিবন্ধন করে নাই, তাদের সাথেও এই আলোচনাগুলো হচ্ছে। এবং আমরা মনে করি যে এটা যদি একটা সামনের দিকের নির্বাচন কেন্দ্রিক একটা অ্যালায়েন্স হয়েও থাকে, এটা আরও বড় হতে পারে বিভিন্ন ইকুয়েশন এবং সিচুয়েশনের ভিত্তিতে। বাংলাদেশের স্বার্থে যদি আরও মনে হয় যে এটাকে আরও একটা শক্তিশালী অ্যালায়েন্সের সাথে সংঘবদ্ধ হতে হবে বাংলাদেশের স্বার্থে, সেটা হতে পারে। নতুন রাজনৈতিক বাস্তবতা যারা নতুন মধ্যমপন্থী রাজনীতি করতে চায়, বাংলাদেশ জনগণ, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং নাগরিক অধিকার, সেই জায়গার থেকে একটা নতুন জেনারেশনের একটা অ্যালায়েন্স, ইয়ত অ্যালায়েন্সের মতো, মানে ইয়ত বলতে এইটার একটা নেতৃত্বে একটা আলাদা নতুন সমীকরণ বা মেরুকরণ হতে পারে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই জোট গড়া বা ভাঙ্গার রাজনীতি আরো জমে উঠবে বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ আবারও জেরার মুখোমুখি হবেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। রোববার সাক্ষ্য গ্রহণ শেষে প্রথম দফায় তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা করা হবে। শেখ হাসিনার এই মামলায় 48 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন জুনায়েদ।
তিনি 2013 সালে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ণনা দিয়েছেন। এদিকে রোববার দিনের শুরুতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ জানান, শেখ হাসিনার সরকার ছিল অবৈধ, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই গণঅভ্যুত্থানে সেই সরকারের পতন হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ বৈষয়িক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:40 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। জাতিসংঘের 80তম অধিবেশনে এবারের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা। আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ সহ জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং আগামীর ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরুল ইসলাম, 71, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া ও সরকারের 14 মাসের কর্মকাণ্ড তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সেক্রেটারি বলেন, প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। বক্তব্যে রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে থাকবে বলেও জানান তিনি। জাতিসংঘের কয়েকটি দেশের প্রধানের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক করার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সঙ্গীরা। এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন 26 সেপ্টেম্বর। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বিষয়টি তুলে ধরবেন তিনি। থাকবে ফেব্রুয়ারির নির্বাচন ও সরকারের কার্যক্রমের বিষয়গুলোও। প্রফেসর ইউনূসের ভাষণে অবশ্যই আমাদের যে গত 14 মাসে এই গভর্নমেন্টের যে পারফরমেন্স কি ছিল, আমরা ডেমোক্রেসিকে ট্রানজিশনের জন্য, রেস্টোরেশনের জন্য কি কি কাজ করছি, ফেব্রুয়ারি ইলেকশন যে হবে সেই বিষয়ে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, তারপরে ইকোনমিকে রিপেয়ার করার জন্য, ইকোনমি রিকভারির জন্য আমাদের কি কি ভূমিকা ছিল, সেগুলো ওয়ার্ল্ডকে তুলে ধরা হবে। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা নিয়ে এক অধিবেশন আয়োজন করেছে বাংলাদেশ, যেখানে 172টি দেশের প্রতিনিধি থাকার কথা রয়েছে। এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও তুলে ধরবেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস ইভেন অন্যান্য গ্লোবাল অনেক ইস্যু নিয়ে কথা বলবেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন। এটা একটা কম্প্রিহেন্সিভ উনি একটা বক্তব্য রাখবেন। এবারে সফরে কয়েকটি দেশের প্রধানের সাথে বৈঠকেরও কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইতালির প্রাইম মিনিস্টার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সহ এই সার্কেট, তারপরে ভুটানের প্রাইম মিনিস্টার সহ অনেক ওয়ার্ল্ডের লিডারদের সাথে কথা হবে। ইউএনের সেক্রেটারি জেনারেলের সাথে একটা মিটিং আছে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বিভিন্ন বৈঠকে যোগ দেবেন বলে জানান শফিকুল আলম। তাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছেন, অনেক লিডারদেরকে তারাও চিনেন, অনেকের সাথে কথাবার্তা বলবেন। মোহন ইসলাম, 71, ঢাকা। নিজ ভূমিতে ফিরে যেতে উদ্গ্রীব রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দেশে ফেরাতে আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের পক্ষে জোরালো যুক্তি দেবে বাংলাদেশ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। অন্যদিকে মিয়ানমারের সংকটময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনও বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ প্রবেশ বন্ধ হয়নি। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মুজাহিদুল হক রুমেলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন খোরশেদ আলম। মিয়ানমারে 2017 সালে গণহারে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন শুরু হলে কয়েক সপ্তাহে প্রায় 8 লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আসে।
বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলে চেষ্টা অব্যাহত রাখলেও মিয়ানমারের রোহিঙ্গাদের দুঃসহ পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখনও প্রতিদিনই বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি বাড়িঘর ফেলে কোনো রকম জীবন হাতে নিয়ে বাংলাদেশে আসার সেই পরিস্থিতি তুলে ধরেন রোহিঙ্গারা। যারা অল্প কিছু মানুষ ছিল ওইখানে, ওরা তো আস্তে আস্তে ধীরে ধীরে সাইরা দিয়ে অতনটা সাইরা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হলো। এখন মা বোন নির্ধারিত করে আর তো ফোন সোয়াইন তো গুলি করি অস্ত্র করি আর গালি হয়ে গিয়ে আর দাবাই ওষুধ গরি না পারির তেহেনা বলা বলি আর জান বাসা বলা বলি হের দাসি দি 16 দিন পরে ঘটনা হয়েছে, 3 দিন পরে আমরা খুলাইছি আসে যে 2 মাস আড়াই মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আল্লাহ আর বাংলাদেশের মুসলমান দেশের মাঝে আর মাঝজনের আনাই তো বাজি কল আর বুঝিও না আর দৌলত আর গরবারি আর সব পৃষ্ঠফুরি সাইগেরি বেলাই মেডিকেল বেলাই। এদিকে রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে ফিরিয়ে দেয়া সহ তাদের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে, এক কণ্ঠে তাদের যে পজিশনটা, এই বিষয়ে তাদের অবস্থানগুলো, সেটা স্পষ্ট করে বলতে পারেন সারা বিশ্বের কাছে। বিশেষ করে এই জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে। ধারাবাহিক এই কর্মসূচির পরবর্তী ধাপ চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সম্মেলনেও রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরা হবে। সরকারের এই অবস্থানে নতুন করে আশা জেগেছে রোহিঙ্গাদের। নিজ বাড়িতে ফিরে যাবে, নিজ জমিতে ফসল ফলাবে, সেই স্বপ্ন এখন তাদের চোখে মুখে। আলহামদুলিল্লাহ এখন যাইতে মন, অবশ্যই যাইতে মন দেশত, এখানে তাইতে এখন মনোদ নাই। বাংলা সরকার তো খুব চেষ্টা করে আর যাতো নর আর তো এখন যাইতে মনে হর বাড়িঘর সবগুলো আছে, জায়গা জমিন আছে, এই গুদা খালাসের গুদা করতাম, আল সাজ করতাম, খুব সুখ করে দিন দিকে আসিল। এরা তো 2017 সালে এসেছে স্যার, এদের আগে আমরা এসেছি, আমার মা বাবা এসেছে, তা আমরা যেতে চাই, যেদিকে দেখ না কেন আমরা আগে যাইতে চাই স্যার। That time we had no anything to stay here. দেশ তো যাই না পারি, দেশের মানে ফ্যাক্টরি নিজের দেশ ফেলে এসছি, এটা কষ্ট করি তারপরে। একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার মতো অপরাধ বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দেয়া না গেলে তা হবে বিশ্ব সভ্যতার পরাজয়। সেই পরাজয়ের গ্লানি থেকে মুক্ত থাকতেই বিশ্ব নেতৃত্বের কাছে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মুজাহিরুল হক রুমেন, 71, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। দর্শক, ডিএসসি ভবন নিকুঞ্জে বন্ড মার্কেট নিয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। The confidence sukuk bond will be higher, return will be there. Derivative is a kind of fuzzy collateral debt obligation. You know about that, which led to the financial sector debacle in 2007 and 2008. So there's a good advantage of sukuk is a real asset bet. Then definitely it will be strong. The return will also be kind of assured return, and people will be convinced to buy it. That is one thing. Another thing is securitization. Unfortunately, Bangladesh has not gone for securitization. I just came from Japan and talked with them about MRT. Some of the new MRT will cost billions of dollars. I was a little bit worried, but I talked to the finance minister and also the trade minister. They said, why are you not deciding about the MRTs? Then I very politely, it is difficult to say no or to say negative things to the minister of a country. I said that, yes, Mr. Minister, we are reviewing it. The cost is too high. It is, if you compare the cost of the other country. So we are trying to consider, we are considering. But if securitization is done, it could have been much easier for us. Even the existing ones can. অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বন্ড মার্কেট নিয়ে কথা বলছিলেন। আমরা তখন সেখানে যুক্ত ছিলাম। এদিকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, শাখা সভাপতি কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
3, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে, আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি, এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বুকমার্ক আনতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি, এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে। 4, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে, কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না। 5, প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।